নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগেও তোমরা আমাদের অলৌকিক জোনের এক প্রবীণা সদস্যা রাধারানী দেবীর ঘটনা শুনেছ। আজ আরও একবার ওনার পাঠানো ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। লিখছেন, আমাদের আমলে দিদিমা ঠাকুমারা একটা কথা বলতো, জানো সহেলি, বাইরে কখনো সন্ধ্যার পর গন্ধ পেলে সে গন্ধ মুখে উচ্চারণ করতে নেই। এই যেমন ধরো, তুমি লেবু গাছের পাশ দিয়ে আসছো, বলে আহা কি সুন্দর গন্ধ দেখো, কিংবা শিউলি ফুল ঝরে পড়েছে, তুমি বুক ভরে শ্বাস নাও, ভালোবাসো, কিন্তু কখনো সেই গন্ধের উল্লেখ করো না। গন্ধের উল্লেখ বাইরে করতে নেই। এমনকি তুমি আসছো কোথাও একটা মাছের আঁশটে গন্ধ পেলে বা অন্য কোনো নোংরা বস্তুর গন্ধ, কিন্তু তুমি মুখে সেটা বলবে না। সেটা বললে কিন্তু খারাপ হয়। সেই গন্ধ স্বাভাবিক গন্ধ নয়, ওর পেছনে কিন্তু ভূত প্রেতের ব্যাপারও থাকে। ঠাকুমা দিদিমাদের এটাই ধারণা ছিল। রাধারানী দেবী বলছেন, তখন আমি একটু বড় হয়েছি, 5 জনের সঙ্গে কথা বলা শিখছি। তার বাড়িতে এক কাকা ছিলেন, তিনি ভীষণ তার্কিক, বলতেন এসব একদম বাজে কথা, ধুর ফালতু কথা, এসব কিচ্ছু হয় না। কিন্তু এরকম অদ্ভুত ঘটনা রাধারানী দেবী নিজে চোখে দেখেছিলেন। তার কাকিমা তখন সবে বিয়ে করে এসেছেন, নতুন বউ। বিকেলবেলার দিকে মা বলছেন, যা একটু ঘুরিয়ে নিয়ে আয় কাকিমাকে, আমাদের যে বড় খেলার মাঠটা আছে ওকে দেখিয়ে নিয়ে আয়, ফাঁকা হাওয়া গেলে ওখানে ভালো লাগবে। তা রাধারানী দেবী গেছেন কাকিমার সাথে, গল্প করতে করতে। নতুন বিয়ে হওয়া কাকিমা বড় ভালো লাগে, তার গায়ে একটা আলাদা অদ্ভুত সুন্দর গন্ধ, নতুন গয়না, শাড়ির ভাঁজ, সব কিছু মিলিয়ে যেন একটু অন্যরকম। সব সময় কাকিমার কাছে থাকতে ভালো লাগে। কাকিমা খুব বেশি বড় না, ব্যবহার খুব ভালো। তারা গল্প করতে করতে চলেছেন। কাকিমা শহরের মেয়ে, এখানে মানুষ হননি। কাকিমার বাবা আসানসোলে চাকরি করতেন, সেখানেই কাকিমা বড় হয়েছেন। বেশ শহুরে আদব কায়দা। রাধারানী দেবী গল্প করতে করতে যাচ্ছেন কাকিমার সঙ্গে। একটু ফাঁকার দিকে, গাছগাছালি এখানে বেশি। তার বাড়ির কাছাকাছি কিন্তু সেরকম গাছ ছিল না, তাও এখনকার মতন নয়। রাধারানী দেবীর বাড়ির কাছে তখনও নারকেল গাছ, আম গাছ ছিল। এগুলো তো সবার ঘরে ঘরেই প্রায় থাকতো। যাই হোক, উনি বলছেন, কাকিমা ফেরার সময় বলছে, দেখ কি অদ্ভুত একটা সুন্দর গন্ধ, কীরকম ধূপ আতরের একটা মাখানো গন্ধ। এখানে কি কোনো মন্দির টন্দির আছে? কেমন একটা ধূপ ধূপ, কি সুন্দর না? বিয়ে বাড়িতেও যেমন একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যায় সেন্টের, ওই রজনীগন্ধা গোলাপ মিলে যে গন্ধটা তৈরি হয়, কিছু কিছু সময় মনে হচ্ছে ওই রকম গন্ধ। রাধারানী দেবীও নাক টেনে টেনে গন্ধটা নেওয়ার চেষ্টা করলেন। তারপর বললেন, ও কাকিমা, রাস্তায় না ভালো গন্ধ পেলে বলতে নেই গো, বলো না। কাকিমা বিস্মিত চোখে বললেন, কেন রে, কি হয়? উনি বলছেন, তা তো ঠিক জানি না, মা দিদিমা ঠাকুমা সবাই বারণ করে। রাধারানী দেবী জানতেন, কিন্তু যেহেতু কাকা খুব আধুনিক, শহুরে এসব আজে বাজে কথা বিশ্বাস করে না, আর কাকিমা এসছেন অন্য জায়গা থেকে, যদি ভুল বোঝে ভাববে নিস কি গাঁয়া মুখ্য, তাই জন্য উনি কিছু বললেন না। কাকিমা একটু অবাক হলেন, তাও তিনি কিছু বললেন না। তারপরে অনেকটা পথ চলে এসেছেন। সেখানে নদীর ধার, বিলের ধার, পুকুর কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। হঠাৎ তীব্র একটা মাছের গন্ধ পেলেন। এবারে কিন্তু রাধারানী দেবী বেশ ভয় পেয়েছেন। মা ঠাকুমা বলে দিয়েছেন, যৌক্তিকভাবে হোক অযৌক্তিকভাবে হোক, অস্বাভাবিক কোনো গন্ধ যেখানেই পাবে, জানবে অশুভ কিছুর বাস আছে। সারা জীবন ছোটবেলা থেকে মানুষ যে কথা শোনে না, তার মাথায় গেঁথে যায়, তাই ভয় পেয়েছেন। বাবা ধু ধু মাঠে এরকম জায়গায় এরকম গন্ধ এলো কি করে? তখন তিনি তাড়াতাড়ি বলছেন, কাকিমা চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। কাকিমা বলছেন, হ্যাঁ চল, এখানে আবার কে দাঁড়াবে রে বাবা, দেখছিস না কি পচা গন্ধ। কাকিমা
কি বললেন উনি শুনেছেন। রাধারানী দেবী মনে মনে ভাবলেন, বারণ করা সত্ত্বেও কাকিমা কেন যে বলে কি জানি। আসলে কাকিমা তো বুঝতেই পারেনি তখন ফুলের গন্ধ পেয়েছে বলে বলেছে, বলতে নেই। আবার পচা মাছের গন্ধ পেয়েছে, আবার খারাপকে খারাপ বলতে পারবে না। এরম অদ্ভুত কথা সে তো ভাবতেই পারে না। কাকিমা এমনিতেই মাছ খান না। দুজনে বাড়িতে এসেছেন, কাকিমা গল্প করতে করতে আসছিল। খেয়াল করেনি যে গন্ধটা কিন্তু অনেকক্ষণ তাদের সঙ্গ নিয়েছে। এরপর সেই কথা নিয়ে রাস্তায় গন্ধ পেয়েছে এ নিয়ে কেউ গল্প করে। কিন্তু রাধারানী দেবীর মনে একটা ভয় ছিল, সে কাউকে বলতে পারছিল না, কারণ সে ছোট। ঠাকুমাও তাকে বলবে ও নতুন বউ কিছু জানে না, শহর থেকে এসেছে, তুই বলিসনি কেন? বা কাকিমাকে যদি কেউ বলে, ও মা তুমি এটা জানো না, বাপের বাড়িতে কিছু শেখায়নি বুঝি? ওদের একটা বাড়িতে পিসি থাকতো, সে বড্ড সবার পেছনে লাগতো, বিশেষ করে বাড়ির বউদের। কাজে এইসব কথা বাড়িতে যে হয়, ছোট মেয়ে হলো তখন তিনি জেনে গেছেন। সবসময় বাড়ির মধ্যে থাকতেন, যে কে কিভাবে কথা বলতে পারে, কখন কি বলতে নেই, সেই জ্ঞানটা তার সেই বয়সই হয়ে গেছে। এবার কাকিমা রাত্রেবেলা শুয়েছে, অকারণ সারা রাত ধরে নাকি ভয় পেয়েছে। কিসের ভয় বলতে পারছে না। বলছে কি যেন একটা অন্ধকারের মতো, কালো মতো আমার মুখের ওপর খালি ঝুঁকে পড়ছে। কাকা পাত্তা দেয়নি, স্বাভাবিক, নতুন জায়গায় এসছে, অন্য পরিবেশ, শরীর খারাপ, কোনো কারণে প্রেশার ফল করেছে। মানে তখনকার দিনেও কাকা এতটা আধুনিক ছিলেন ভাবা যায় না। তখন আবার প্রেশার টেশার নিয়ে আবার কেউ মাথাই ঘামাতো না, জানতোই না অর্ধেক মানুষ। ঠাকুমারও মনটা খারাপ, ফাঁকা মাঠটাতে ঘুরে এসেছে, হাওয়া বাতাস লেগেছে কিনা, নতুন বউ, গায়ে এখনো বিয়ের গন্ধ যায়নি। তখনকার দিনে এই কথাগুলো খুব প্রচলিত ছিল। কাকিমা পরদিন সকালে উঠেছেন, এবারে কলঘরে গেছেন, স্নান করেছেন। এই দেখ কলঘরে কি সুন্দর গন্ধ, তুই কি আমার আগে কলঘরে চান করেছিস? তখনকার দিনে আলাদা আলাদা কলঘর ছিল না, বাড়ির মধ্যে তো নয়, একটাই কলঘর ছিল, আর জোড়া খাটা পায়খানা ছিল। কিন্তু কাকিমা কাকার ঘরের পাশে ছোট্ট একটা লাগোয়া কলঘর করে দিয়েছিল, আর বলেছিল এবার থেকে কাকিমা শুধু না, বাড়ির অন্য মেয়ে বউরা ভেতরের কলঘরটাই ব্যবহার করবে, বাইরেরটা শুধু পুরুষরা ব্যবহার করবে। তা মা জেঠিমারা লজ্জা পেয়ে তা শুনতো না, ঘরের মধ্যে কলঘর ব্যবহার করতো না, তারা বাইরেই যেত। আসলে কাকিমার বাবা মস্ত বড় অফিসার ছিলেন, ওদের বাড়ি ঘরের লাগোয়া সব কিছু ছিল, তাই তার সুবিধার জন্যই কাকা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু রাধারানী দেবী, তার বোন টুকি, দিদিন, সুধারানী এরা সব ওই কলঘরটা ব্যবহার করত। রাধারানী বলেছেন, না গো, আমি তো এখনো স্নানই করিনি, কিছুই করিনি, একটু বেলা হোক তারপর স্নান করব। মা বলেছেন পিছন দিকটা ঝাঁট দিয়ে দিতে, ওখানে অনেক নোংরা, তো ঝাঁটটা দিয়ে তারপর স্নান করব একেবারে। আর কেউ তো ঢোকেনি, টুকি, সুধাদি কেউ আসেনি। যাই হোক, গন্ধ থাকতেই পারে, সেটা নিয়ে আর কি বলার আছে। তারপর একসময় কি একটা কারণে রাধারানী দেবী হাতটা ধুতে কিছু একটা কারণে কলঘরে ঢুকেছেন, ঢুকেই চমকে উঠেছেন। রাস্তায় যে সুন্দর গন্ধটা পেয়েছিলেন, সেই গন্ধটা। তখনকার দিনে এখনকার মতো নানা রকম সুগন্ধি সাবান পারফিউমের চল ছিল না, কয়েক রকমের বাঁধা গন্ধের সাবানই ছিল। মাথায় মাখার জন্য জবা কুসুম, মহাভৃঙ্গরাজের মতো কয়েক ধরনের গন্ধ তেল, তবে সেগুলো সবাই রোজ ব্যবহার করতো না। অবশ্য নতুন বিয়ে হওয়া কাকিমার কাছে এক শিশি গন্ধ তেল ছিল, মাঝে মাঝেই মাখতেন। কিন্তু রাধারানী যে গন্ধটা পেয়েছিল সেটা কিন্তু এইসবের গন্ধ নয়, একটু অন্যরকম একটা গন্ধ, চেনা গন্ধ না, মোট কথা। তার মনটা কেমন খচখচ করছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। সারাদিন বেশ ভালোই কাটলো। সন্ধেবেলা বাড়িতে একটা বড় গামলায় মুড়ি মাখা হলো। বড়রা বললেন, তোরা ছোটরা সবাই কাকিকে নিয়ে ছাদের ঘরে বসে মুড়ি খা, গল্প কর। নতুন কাকিমাকে সবাই ভালোবাসত, সবসময় চেষ্টা করতো কাকিমার সঙ্গে সঙ্গে কতক্ষণ থাকা যায়। কাকিমাও হাসতে হাসতে সবাইকে নিয়ে ছাদের লাগোয়া ঘরে গিয়ে বসলেন। চারদিকে সারি সারি নারকেল গাছ, একটু দূরে চোখ পড়ে বাঁশ গাছ, আকাশে গোল চাঁদ উঠেছে। চারপাশে এত সুন্দর জ্যোৎস্না মাখা পরিবেশ,
গ্রামটা যেন রূপোর আলোয় ভেসে যাচ্ছে। কাকিমা চারদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বললেন, বাইরেটা কি সুন্দর রে, চল না ছাদে বসে খাই। টুকি আস্তে করে বলল, খোলা জায়গায় বসে খেতে নেই গো কাকিমা। কাকিমা বললে, ধুর, সবেতেই খালি এটা না সেটা না, ওসব কিচ্ছু না, চল, আমাদের বাড়িতেও তো কতদিন বাইরে বসে খেয়েছি। যাই হোক, একজন বড় একজনকেও বললে বাচ্চাদের তো একটু সাহস হয়, ভরসাও পায়। সবাই মিলে ছাদের একটা কোণে বসে গল্প করতে করতে মুড়ি খেতে লাগলো। আর বসার আগে একটা পাটি বিছিয়ে নিয়েছে। রাধারানী দেবীর বাড়ির পাশে বিশাল বড় বটগাছও ছিল, তবে বেশ খানিকটা দূরে। তখনকার দিনে বাড়িগুলোর মাঝখানে অনেকখানি ফাঁকা জমি, বাগান, গাছপালা থাকতো। একেবারে গায়ে গায়ে বাড়ি ছিল না। হঠাৎ রাধারানী দেবীর নাকে একটা তীব্র মাছের গন্ধ এলো। অবাক হয়ে চারদিকে তাকালো। সেদিন ছিল বৃহস্পতিবার। তাদের বাড়িতে তো মাছ রান্নাই হয় না। শুধু তাদের বাড়ির না, আশপাশের অধিকাংশ বাড়িতে এই বৃহস্পতিবার মাছ মাংস ওঠে না। লক্ষ্মী পুজোর দিন বলে কথা, সবাই নিরামিষ খায়। তাহলে এত তীব্র মাছ ভাজার গন্ধ আসছে কোথা থেকে? তাও ভালো মাছ না, চাপের মাছ। মনে হচ্ছিল কেউ যেন ঠিক পাশেই কড়াইতে মাছ ভাজছে। রাধারানীর বুকের ভেতরটা ধক করে উঠল। সে এই গন্ধ চেনে। কাকিমাও নাক কুচকে বললেন, ইস, কি বিশ্রী গন্ধ, আমার তো গা গলছে। চল নিচে যাই, এখানে একদম ভাল লাগছে না, বমি পাচ্ছে। বলেই তিনি রাধারানীর দিকে তাকিয়ে বললেন, দেখলি, সেই তেমন একটা পচার গন্ধ না, মাছের মতো। রাধারানী দেবী কোনো উত্তর দিলেন না, চুপচাপ সবার সঙ্গে নিচে নেমে এলেন। তার মুখটা কিন্তু গম্ভীর। বুকের ভেতর একটা অজানা ভয় ধীরে ধীরে জমে উঠেছে। সেই রাত থেকেই কাকিমার এলো প্রবল জ্বর। জ্বরের ঘোরে তিনি বারবার আতঙ্কিত গলায় বলছিলেন, ওই দেখো, ওই দেখো, আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। একটু পরে আবার চিৎকার করে উঠেছেন, ওই দেখো, ওই কালো ছায়াটা, ওই তো আমাদের দিকে এগিয়ে আসছে, উফ কি গন্ধ। কাকা প্রথমে কিছুতেই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন না। তিনি বলছেন, এসব কিচ্ছু হয় না, নতুন ঠান্ডা জল লেগে গেছে আর কোনো কারণে ভয় পেয়েছে। তোরা কি কেউ ভূতের গল্প টল্প করেছিলি? বাবা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, তুই সব কথায় কথা বলিস না। ঠাকুমা এতক্ষণ চুপ করে শুনছিলেন। গম্ভীর গলায় বললেন, না, এ সাধারণ ভয় নয়। ভয় পেলে এমন হয় না, একটা বড় মানুষের বাচ্চা নয় সে, কোনো কারণে হাওয়া বাতাস লেগেছে। কাকা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠাকুমা তখন বাবাকে বললেন, শোন, তুই একবার বুড়ো দাদুকে ডেকে নিয়ে আয়। বুড়ো দাদু এসব ঝাড়ফুঁক খুব ভালো করতে পারে, একবার দেখাই যাক না। বুড়ো দাদুকে আমরা ছোটবেলা থেকেই এই নামেই জানতাম। আসল নাম আমরা প্রায় ভুলেই গেছিলাম, কখনো হয়তো জিজ্ঞেসও করিনি। শোনা যেত তার বয়স নাকি এতই বেশি যে আমার ঠাকুমাও ছোটবেলা থেকে, ছোটবেলায় বউ হয়ে এসে থেকে তাকে বুড়ো দাদু বলেই ডেকে এসছেন। না জানি তার কত বয়স হয়েছে, নাকি সময়ের আগেই বুড়িয়ে গেছিলেন, ঈশ্বর ছাড়া কেউ জানে না। কিছুক্ষণ পরেই বুড়ো দাদু এসে পৌঁছলেন। বাড়ির ভেতরে ঢুকেই তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। চারিদিকে একবার তাকিয়ে নাক টেনে একটা গন্ধ নিলেন। গম্ভীর গলায় বললেন, হ্যাঁ মা, তোমাদের বাড়িতে কিছু একটা খারাপ জিনিস ঢুকেছে, আমি গন্ধ পাচ্ছি। কথাটা শুনে ঠাকুমা সহ সবাই শিউরে উঠলেন। আশ্চর্যের বিষয়, তখনও কিন্তু বুড়ো দাদুকে কেউ কিছুই বলেনি, শুধু খবর পাঠানো হয়েছে, নতুন বৌমা অসুস্থ, একবার এসে দেখে যান, ব্যাস। এর বাইরে কোনো কথা তাকে বলা হয়নি। বুড়ো দাদু ধীরে ধীরে সারা বাড়ি ঘুরে দেখতে লাগলেন। একটা কথা বলা খুব দরকার, বুড়ো দাদু যে শুধু ঝাড়ফুঁক টুকটাক এসবের জন্য সবাই যেত তা না, উনি কিন্তু কবিরাজি বিদ্যাও জানতেন। কিছু কবিরাজি ওষুধপত্র নিত, কিন্তু সবাই যেত তখন তার কাছে। কখনো উঠোনে দাঁড়াচ্ছেন, কখনো বারান্দায়, কখনো চোখ বন্ধ করে বাতাসের গন্ধ নিচ্ছেন। হঠাৎ তিনি কাকিমার ঘরের সামনে এসে দাঁড়ালেন। ঘরের দিকে তাকিয়ে বললেন, এ ঘরে কে আছে? ঠাকুমা বললেন, আমার ছোট ছেলের নতুন বউ, ওরই তো জ্বর, খালি খালি ভয় পাচ্ছে। বললেন, ওকে ডাকো। কাকিমা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। ওই ডাকটা ওনার কানে গেছে। বুড়ো দাদু এক দৃষ্টে মুখের দিকে তাকিয়ে রইল।
সেই দৃষ্টি যেন কাকিমার শরীর ভেদ করে কোথাও যাচ্ছে। কাকিমা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন তার শরীরের ভেতরে ছটফট করছে। ঠাকুমা বললেন, ও খুব জ্বর হয়েছে বাবা, সেই থেকে এমন উল্টোপাল্টা বকছে। বুড়ো দাদু ধীরে ধীরে মাথা নাড়লেন, বললেন, জ্বর হয়েছে তো দেখতে পাচ্ছি, কিন্তু শুধু জ্বর নয়, এ গায়ে হাওয়া লেগেছে, অশুভ শক্তির হাওয়া। নতুন একটু থেমে বললেন, নতুন বলে চুপ করে গেছিলেন। নতুন বউদের শরীরে একটা আলাদা গন্ধ থাকে। সদ্য বিবাহিতা মেয়েদের এই গন্ধই তাদেরকে আকৃষ্ট করে। আবার পোয়াতি মেয়েদেরও ওদের খুব পছন্দ। মানুষের মধ্যে ভালো মন্দ যেমন আছে, এদের মধ্যেও আছে। তারপর কাকিমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মা, তুমি সেদিন কোথাও বাইরে গিয়েছিলে? কাকিমা অমনভাবেই চেয়ে রইল, উত্তর দিল না। রাধারানী তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ দাদু, আমরা সবাই বাইরে গিয়েছিলাম। দাদু, মাঠের মধ্যে আমরা সুন্দর গন্ধ পেয়েছি। এদিককার কোনো ফুলের গন্ধ নয়, সে গন্ধ আলাদা। তারপর বাড়ির কাছাকাছি এসে একটা তীব্র পচা মাছের গন্ধ পাই। সে গন্ধ আমাদের বাড়ি অবধি এসে গেছে। আবার পরে একদিন ছাদে মুড়ি মাখা খাচ্ছি। ছাদে বসে প্রথমে তো সুন্দর রাত দেখছিলাম, তারপর আবার সেই পচা মাছের গন্ধ, যেন কেউ বসে বসে পচা মাছ ভাজছে। বাইরে দাঁড়িয়ে থাকাও টুকিও সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ দাদু, আমিও পেয়েছি, কি বিচ্ছিরি মাছ, ছি। ঠাকুমা কেঁপে উঠে বললেন, ও বাবা, কি সর্বনাশ, হ্যাঁ রে, তোরা আগে বলিসনি কেন? এদিকে কাকিমা তখন বুড়ো দাদুর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি আশ্চর্য, চোখের পলক পড়ছে না। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠেছে। মুখের অভিব্যক্তিও কেমন যেন বদলে যাচ্ছে। বুড়ো দাদুও চোখ থেকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালেন না। হঠাৎ খুব কঠিন গলায় বললেন, ছেড়ে দে, চলে যা বলছি। ঘরের সবাই হতভম্ব। কাকে বলছেন? কে কাকে ছেড়ে যাবে? কেউ কিছুই বুঝতে পারছে না। বুড়ো দাদু এবার পেছন দিকে হাত তুলে সবাইকে বললেন, সরে যাও, তোরা সবাই বাইরে যা, দূরে যা। সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর তিনি জোর গলায় বললেন, বাড়ির সব জানলা দরজা খুলে দাও, একটা কিচ্ছু যেন বন্ধ না থাকে। মুহূর্তের মধ্যে ঠাকুমা, বাবা, আমরা সবাই মিলে বাড়ির সব জানলা দরজা খুলে দিলাম। ঠাকুমা আমাদের হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বললেন, সবাই সরে যা, যা করার বাবা একাই করবেন। ঘরের ভেতর থেকে একটা নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই শ্বাস আটকে অপেক্ষা করছে। কি যেন একটা ঘটতে চলেছে, কি যেন একটা হবে। বুড়ো দাদু ধীরে ধীরে কাকিমার কাছে এগিয়ে যান। কাকিমার সামনে গিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে তার চোখের সামনে তাকিয়ে দেখেন। ঘরের মধ্যে এমন নিস্তব্ধতা নেমে এসেছে যে কারোর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। তারপর বুড়ো দাদুর ঠোঁট নড়ল, বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলেন। কি মন্ত্র কে জানি। প্রথমে কাকিমা নিশ্চুপ ছিল, তারপরেই তার শরীরটা দুলতে শুরু করলো। দোলাটা ক্রমশ বেড়ে গেল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কিছু তাকে দোলাচ্ছে। বুড়ো দাদু এবার উঠে দাঁড়ালেন, কাঁধের ঝুলি থেকে কয়েকটা জিনিস বার করলেন। কেউ বুঝতে পারল না কি এগুলো। মন্ত্র পড়তে পড়তে কাকিমার মাথায়, কাঁধে, গায়ে ছিটিয়ে দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে কাকিমা ছটফট করা শুরু করলো। হাত পা ছুটছে, শরীর কাঁপছে, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। শুধু গলার ভেতর থেকে চাপা গোঙানির শব্দ ভেসে আসছে। বুড়ো দাদু এক টানা মন্ত্র পড়েই চলেছেন। কাকিমার ছটফটানি যেন আরও বেড়ে গেছে। মা ভয় প্রায় কেঁদে ফেলেছেন। ঠাকুমার চোখ বন্ধ। মনে হলো যেন এসব দৃশ্য তিনি আগেও কখনো দেখেছেন। মা বোধহয় জীবনে প্রথমবার। থরথর করে মা কাঁপছিল। আমরা ছোটরা সবাই এক কোণে জড়ো হয়ে কাঁপছি। এদিকে বুড়ো দাদু মন্ত্র পড়তে পড়তে একসময় একটা ধুনুচির মতো পাত্রে ধোঁয়া করতে শুরু করলেন। সেই ধোঁয়া কাকিমার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে লাগলেন। হঠাৎ কাকিমা একটা বিকট দীর্ঘশ্বাস ফেলে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সারা ঘরে একটা গন্ধ ভরে গেল, একটা তীব্র পচা মাছের গন্ধ। এতটাই তীব্র গন্ধ যে ঘরে থাকার দায় হয়ে গেছিল। নাক চেপে যে যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে।
আশ্চর্যের কথা, এবার শুধু আমি বা কাকিমা না, বাড়ির প্রত্যেকে গন্ধটা পেয়েছে। কিন্তু বুড়ো দাদু তখনও নির্বিকার, এক টানা মন্ত্র পড়েই চলেছেন। আরও বেশ কিছুক্ষণ তিনি মন্ত্র থামিয়ে ধীর গলায় বললেন, তোমাদের ঠাকুর ঘরে গঙ্গা জল আছে তো? নিয়ে এসো, ওর চোখে মুখে ছিটিয়ে দাও। ঠাকুমা তড়িঘড়ি করে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে দিলেন। বড় দাদুর নির্দেশে কাকিমার চোখ মুখে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো। কয়েক মুহূর্ত আগেও তিনি সম্পূর্ণ অজ্ঞান ছিলেন। জল পড়তেই তার শরীরটা কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। ঘরের উপস্থিত সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে বুড়ো দাদুর মুখের গম্ভীর ভাব তখন একটুও কাটেনি। বুড়ো দাদু কাকিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, এই বৌমার রাস কিন্তু খুব হালকা। আমার মনে হচ্ছে এ অষ্টম গর্ভের মেয়ে। এই ধরনের মানুষের ওপর দৈব হোক অশুভ শক্তি হোক, দুটোরই প্রচণ্ড প্রভাব পড়ে, তাই একে সাবধানে রাখতে হবে। তিনি একটু থেমে আবার বললেন, অকারণে সেখানে যাওয়া যাবে না, শ্মশানে যাবে না। যেখানে কারোর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই সব জায়গা এড়িয়ে চলবে। অবশ্য নিজের আত্মীয় স্বজন আপনজন যদি মারা যায় তার নিয়ম আলাদা, তবু যতটা সম্ভব সাবধানে থাকবে। তারপর মৃদু হেসে বললেন, ভয় পেও না, আপাতত বিপদ কেটে গেছে। এতক্ষণ চুপ করে থাকা ঠাকুমা এবার জিজ্ঞাসা করলেন, বুড়ো বাবা, একটা কথা বলো তো, ওরা মাঠে গিয়ে যে প্রথমে সুন্দর একটা অচেনা গন্ধ পেয়েছিল, সে গন্ধ কিসের? ভগবানের? বুড়ো দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ধারণা সেখানে কোনো শুভ আত্মা ছিল, তাই ওরা এত সুন্দর গন্ধ পেয়েছে। সব আত্মাই যে অশুভ হয় তা কিন্তু নয়, ভালো আত্মাও থাকে। তাদের উপস্থিতি অনেক সময় সুন্দর ফুলের মতো গন্ধ দেয়, আর সে গন্ধ আমাদের পৃথিবীতে চেনা ফুলের গন্ধর থেকে অনেক আলাদা। একটু থেমে আবার বললেন, কিন্তু আর একটা অশুভ শক্তিও তোমার বউয়ের পেছনে লেগেছিল। সেই শক্তিটাই ওকে অনুসরণ করতে করতে বাড়ি অবধি এসে গেছিল। মাছের পচা গন্ধ, ভয় দেখানো, জ্বর সবই তার কাজ। তিনি আরও বললেন, শুভ আত্মার কাছে এসেছিল ঠিকই, কিন্তু সে কোনো ক্ষতি করতে আসেনি। হয়তো নতুন বউ দেখে দৃষ্টি পড়েছিল, কিন্তু ভয় দেখিয়েছে যে সে ছিল অশুভ শক্তি। তবে এখন আর সে ফিরতে পারবে না। তারপর হঠাৎ যেন বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল তার। গম্ভীর গলায় আমাদের বললেন, তোরা যে মাঠটার কথা বলছিস, বহু বছর আগে সেখানে ছোট ছোট শিশুদের কবর দেওয়া হতো। শিশুদের পোড়ানো হয় না, পরে ওখানে মাটি দেওয়া বন্ধ হয়ে যায়। জায়গাটা পরিষ্কার করে গাছ লাগানো হয়েছে, এখন খেলার মাঠ হয়েছে। নতুন প্রজন্ম অর্ধেক কেউ জানেই না, কিন্তু গ্রামের পুরনো লোকেরা এখনও সন্ধ্যার পর ওই জায়গাটা এড়িয়ে চলে। জায়গাটা একদম ভালো না। তারপর আর কোনো কথা বলেননি বুড়ো দাদু। সেদিনের পর থেকে কাকিমা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন। এরকম জ্বর, লাল চোখ, অদ্ভুত ছায়া দেখা আর কিছুই হয়নি। আমরাও আর কোনোদিন ওই মাঠে অকারণে যাইনি। আজ এত বছর পরেও আমি বলতে পারি, সেদিন আমরা ভূত বা প্রেতকে চোখে দেখিনি, কিন্তু আমরা গন্ধ পেয়েছিলাম। প্রথমে সে অপার্থিব সুন্দর ফুলের গন্ধ, আর তারপর অসহ্য পচা মাছের গন্ধ। আজও যেন মাঝে মধ্যে আমার নাকে ভেসে আসে। কেন এসেছিল, কারা এসেছিল, উত্তর আমার জানা নেই। এখানেই ঘটনা শেষ করলাম। অসাধারণ একটা ঘটনা। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। একদম ভিন্ন স্বাদের ঘটনা। আশা করি তোমরা আমার সঙ্গে সহমত পোষণ করবে।